আসসালামু আলাইকুম। শেষালে তুমি লেখিকা জারিফা জমিন পর্ব 6। ফারিয়া বেগম ফারিসাকে দেখে কি যেন আনতে বললেন নিচ থেকে। সবাই একে একে ছাদে উপস্থিত হলো। নাহার ও তুষার স্টেজে বসে আছে। আর কিছুক্ষণ পরই হলুদ অনুষ্ঠান শুরু হবে। উজান ও অনামিকা ছাদে একপাশে বসে আলাপ আলোচনা করছে। এর মধ্যেই সেখানে গুটি গুটি পায়ে উপরে এসে দাঁড়ালো আলবি। পাঞ্জাবি পরে ছাদে এসে হাঁপিয়ে উঠেছে সে। কোমরে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে সবটা পরখ করছে। একটু দূরে দাঁড়িয়ে উজানকে দেখতে পেয়ে চলে গেল তার কাছে। উজান আর অনামিকা ফোনে মগ্ন হয়ে আছে। আলবি এসে উজানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, নতুন ভাইয়া তুমি এখানে কি করছো? উজান বাচ্চা কণ্ঠ শুনতে পেয়ে সামনে তাকে বলল, বাবু তুমি এখানে কিছু করছি না। তুমি এখানে একা একা এসেছো কেন? হুম, না ভাইয়া, আম্মা আমাকে এনেছে। নতুন ভাইয়া দেখো আমি হলুদ পাঞ্জাবি পরেছি। আমাকে কেমন লাগছে বলো তো? তোমাকে ভীষণ সুন্দর লাগছে বাবু। কে সাজিয়ে দিয়েছে তোমাকে এত সুন্দর করে? ছোট আপুই সাজিয়ে দিয়েছে ভাইয়া। আর দেখো আমাকে চকলেটটা দিয়েছে। আবার বলেছে যদি বলো বাচ্চাদের মতো থাকি তাহলে আরও দিবে। ও, তা তোমার ছোট আপুই কোথায়? তোমার ছোট আপুকে তো দেখিনি। উজানের কথা শুনে আরবি কিছু বলার আগে ওর পাশে বসা অনামিকা বলে উঠলো, ভাইয়া ফারিসা অনেক ইন্ট্রোভার্ট একটা মেয়ে। সবার সামনে আসে না, আবার সবার সাথে কথাও বলতে পারে না। আমি ওর সাথে অনেক মিশতে চেষ্টা করেছি, কাজ হয়নি। কিন্তু ওর একটা দারুণ গুণ আছে জানো, ফারিস অনেক ম্যাচিউরভাবে কথা বলে। ইন্টারেস্টিং ব্যাপার তো। ভাইয়া, আমিও অনেক অবাক হয়েছিলাম। অনেক কম বয়সী মেয়ে, তাও ভীষণ ভালো লাগে আমার কাছে। আলবে এতক্ষণ ধরে অনামিকা ও উজানের কথোপকথন শুনছিল। সে উজানের কাছ থেকে অনামিকার কাছে চলে এলো আর বলল, নতুন আপুই তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি কি আমাকে বিয়ে করবে? চলো আমরা বিয়ে করে ফেলি, যেভাবে বড় আপু করছে। আরবির এরকম কথা শুনে অনামিকার মনে হচ্ছে সে আকাশ থেকে পড়লো। এই বাচ্চা বিয়ে করবে দেখে অবাকের শেষ সীমানায় গিয়ে ঠেকলো। উজান আরবির দিকে ঘুরে ওর মুখে হাত দিয়ে বলল, বাবু তুমি আমার বোনকে বিয়ে করবে? হ্যাঁ নতুন ভাইয়া, কিন্তু তুমি তো ছোট, আর বিয়ে করে খাওয়াবে কি? কেন, আমরা সবাই যা খাই। ভাইয়া আমি বিয়ে করবো এই সুন্দর আপুইকে। আচ্ছা আগে তুমি বড় হও, তারপরে বিয়ে করাবো। এর মধ্যে ছাদে এসে দাঁড়ালো আয়ান। পরনে হলুদ পাঞ্জাবি, বুকের কাছে সবুজ সুতা দিয়ে সুন্দর কাজ করা, আর সাদা প্যান্ট পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা। সে ধীরে ধীরে ছাদের চৌকাঠ পেরিয়ে সামনে এগোচ্ছে, আর ওইদিকে এতক্ষণ নাহারের সাথে গল্প করছিল। কিন্তু হঠাৎ করে তার চোখ গেল সামনে এগিয়ে আসা আয়নের দিকে। সে আয়ানকে দেখছে এক দৃষ্টিতে তাকিয়ে। আয়ান এই দিকেই আসছে তুষারের সাথে দেখা করতে। এর আগেও তাদের দেখা হয়েছে। আয়ান এসে তুষারকে সালাম দিয়ে হাত মিলালো, কিন্তু আফরিন যেন তার দিক থেকে চোখ সরাতেই পারছে না কোনোভাবে। তার হৃদয় অন্যরকম অনুভূতি কাজ করছে। এর মধ্যে নাহার তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে আফরু, কোথায় চলে গেলি আবার? নাহারের ডাকে তার হুঁশ ফিরল। সে তড়িঘড়ি করে চোখ মুছে নামিয়ে বলল, না আপু, কিচ্ছু না। আয়ান এবার আফরিনের পানে তাকিয়ে দেখলো একবার। বেশ সুন্দর লাগছে তার কাছে আফরিনকে। সে তুষারের সাথে কথা বলছে আর আফরিনকে পরখ করছে। কিছুক্ষণ পরে সে নিজের ফোন বের করে আবরারকে মেসেজ দিয়ে বলল, কিরে কোথায় তুই? আবরার আয়নের মেসেজের প্রতি উত্তরে বলল, ভাই আমি তোদের বাড়ির ছাদ খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি, আসছি আমি, দাঁড়া। এই বলে সে অন্যমনস্ক হয়ে ছাদে উঠে নিলে কারোর সাথে ডাকা হলো। সে ধীরে ধীরে পাশে তাকিয়ে দেখলো তার পাশে ফারিসা। সে সিঁড়িতে পড়ে গেছে, হাতে হলুদ সব বক্সে। আবরার ফারিসাকে বলল, সরি সরি, আমি দেখিনি। তুমি কি বেশি ব্যথা পেয়েছো? আমি সত্যিই দুঃখিত। ফারিসা একবার আবরারের দিকে তাকিয়ে আবার নিচে তাকিয়ে বলে উঠল, না ভাইয়া, ইটস ওকে, আপনার দোষ নেই। আমি তাড়াহুড়ো করতে গিয়ে এই দুর্ঘটনা হলো। আমি কি হেল্প করবো তোমাকে উঠতে? না ভাইয়া, পারবো আমি। এই বলে সে তার পরনের শাড়ি খুব সাবধানের সাথে ধরলো আর উঠল। সে আবরারকে বলল, তার হেল্প লাগবে না, চলে যেতে পারে। আয়ান বারবার কল করে সে চলে যায়। ফারিসা শাড়ি সামলিয়ে হলুদের বক্সটি নিয়ে ছাদে চলে গেল। ফারিয়া বেগমের কাছ থেকে বক্সটি দিয়ে এসে আলমিকে খুঁজতে লাগলো। এখানে অনেক মানুষ, যদি কিছু হয়। কিছুক্ষণ পর আলবি কোথায় থেকে এসে ফারিসার সামনে এসে দাঁড়ালো। ফারিসা ভাইকে পেয়ে বলল, আলবি তোমাকে না বলেছি আম্মুর সাথে থাকতে, দুষ্টামি না করতে। আপুই রাখো তোমার বয়ান আগে, আমার কথা শোনো তো। চলো আমার সাথে একটা কাজ আছে, আসো। কোথায় চলো? আমি আবার উল্টো পুল্টো কিছু করেছো তুমি?
ফারিসা আলবির হাত ধরে ওর সাথে যেতে লাগলো। আলবি হঠাৎ থেমে গিয়েছে। সে ফারিসার হাত ছেড়ে উজানের অনামিকার মাঝে দাঁড়িয়ে বলে উঠল, ছোট আপুই, আমি না এই সুন্দর আপুকে বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করে দাও না প্লিজ। ফারিসা আলবির মুখে কথা শুনে থতমত খেয়ে গেল। সে নিজেকে ধাতস্থ করে রাগি চোখে আলবির দিকে তাকিয়ে বলল, আলবি তুমি কি বলছো এগুলো? আমি কিন্তু বাবাইকে বিচার দিব। আলবি ফারিসার ধমকে উজানের পিছনে লুকিয়ে পড়ে। উজান এতক্ষণ এই ভাই বোনের কাণ্ড দেখছিল। ফারিসা ক্ষমা দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়ে বলল, অনামিকা আপু, আমি ভীষণ দুঃখিত। আলবি ছোট মানুষ, না বুঝে বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ওকে বুঝিয়ে বললো আমি, আর হবে না। আরে না না ফারিসা, আমি বুঝেছি, একটু আগেই ও ভাইয়াকে বলেছে, এখন তোমাকে বললো, আমি কিছু মনে করিনি মেয়ে। ফারিসা এবার উজানের দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। এইটুকু বলেই ফারিসা আলবিকে জোর করে নিয়ে গেল। ওর ভীষণ অস্বস্তি লাগছে। ওজন এই ভাই বোনের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর অনামিকাকে বলল, বোনু, আসলেই তুই ঠিকই বলেছিলি, মেয়েটা সবার থেকে অন্যরকম। এই বলে পাশে তাকিয়ে দেখলো অনামিকা নেই। সে উঠে চলে গিয়েছে স্টেজের দিকে। সবাই ওই দিকে দেখে সেও চলে গেল। বেআইন, আমাদের মেয়ে এবং ছেলেকে কি সুন্দর মানিয়েছে, তাই না? ফারিয়া বেগমের কথা শুনে মনিরা বেগম বলে উঠল, আসলেই বেআইন, ওদের কি সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ। আর দেখেন ওরা কি খুশি। হ্যাঁ আচ্ছা বেআইন, চলেন হলুদ দেওয়া শুরু করি। হ্যাঁ, এই বলে বাড়ির বড়রা সবাই স্টেজের দিকে চলে গেলেন। ফারিয়া বেগম সবাইকে বলল, বাচ্চারা, হলুদ দেওয়া শুরু করা হোক। রাত হয়ে যাচ্ছে, আমরা হলুদ দিয়ে চলে যাই, তোমরা নিচে নেমে এসো। ফারিয়া বেগমের কথা সবাই হৈ হৈ করে উঠল। আপনার বক্সে গান বাজিয়ে এইদিকে চলে এলো। প্রথমে ফারিয়া বেগমের মা মিনারা বেগম স্টেজে উঠে গেলেন লাঠি ভর দিয়ে। সে হলুদের বাটি থেকে হলুদ নিয়ে প্রথমে তুষারের গালে এবং নাহারের গালে একটু করে লাগিয়ে দিলেন। এরপর ফারিয়া বেগম ও মনিরা বেগমও উঠে গেল, হলুদ দিয়ে আসলেন। একে একে বাড়ির বড়রা সবাই বর ও কনেকে হলুদ লাগিয়ে নিচে চলে আসলো। আদনান জাহান হলুদ লাগিয়ে চুপচাপ ফারিসার কাছে চলে গেলেন। ফারিসা কিছুক্ষণ আগে ছাদের উপর পাশে এসে দাঁড়িয়েছে। আদনান জাহান মেয়ের পিঠে আলতো করে হাত রাখলেন। ফারিসা আকাশের পানে তাকিয়েছিল। পিঠে হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে পিছন ঘুরে গেল। আদনান জাহানকে দেখে সে আবার সামনে তাকালো। আদনান জাহান মেয়ের পাশে এসে দাঁড়ালো। ফারিসার সাথে সেও কিছুক্ষণ আকাশের পানে চেয়ে থাকলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, মামুনি, মন খারাপ তোমার? বাবাইয়ের এমন প্রশ্ন শুনে ফারিসা বলে উঠল, না বাবাই, এমনিই দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে তো মিথ্যের কথা বলতে শুনিনি। তাহলে বলছো কেন? মায়ের কথা মনে পড়ছে মা? হ্যাঁ বাবাই, কেন জানি শূন্য শূন্য লাগছে আমার। মন খারাপ করো না মা, আমি আশা করব আমার মেয়ে সবার সামনে শক্ত হয়ে থাকতে পারে। কি পারবে না মা? পারবো বাবাই। আচ্ছা তাহলে আমি নিশ্চিতভাবে নিচে গেলাম, কেমন? তুমি নাহারের সাথে থাকো। বাবাই, আলবি কোথায়? ও ঘুমিয়ে গেছে মামুনি। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ বাবাই। আদনান জাহান ফারিসা থেকে চলে আসতে নিতেই আয়ানের মুখোমুখি হয়। আয়ান তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনান জাহান বুঝলেন, সে আয়ানের কাঁধে হাত রেখে বলে উঠলেন, আয়ান, ফারিসাকে একটু দেখে রেখো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মেয়েটা, সামলাও ওকে, তুমি ছাড়া আর কেউ পারবে না। এই বলে আদনান জাহান চলে গেলেন। আয়ান ধীরে ধীরে ফারিসার পাশে দাঁড়ালো। ফারিসার চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান ফারিসাকে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পারশু, জান বাচ্চা আমার, তুই না আমাকে কথা দিয়েছিলি, তাহলে কি হলো বাচ্চা? কাঁদে না শোনো, দেখো ভাইয়া আছি, বাবাই আছে, সবাই আছে। ফারিসা কিছু বলল না, এতটুকু আদর পেয়ে চুপচাপ থাকল। কিছুক্ষণ পর সে নিজেই শান্ত হয়ে আয়ানের দিকে তাকে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, চলো ভাইয়া, ঠিক আছে আমি। চল আমার সাথে। তারা চলে গেল স্ট্রেচের ওই দিকে। ছোটরা সবাই আনন্দ করছে। ফারিসাও নাহারের কাছে চলে গেল। আয়ান গেল আবরার ও উজানের দিকে। রাত 10:30। আকাশে স্নান চাঁদের আলো। জাহানবাড়ির ছাদে বাড়ির ছোট সদস্যরা গোল করে বসে আছে। কিছুক্ষণ আগে সবাই নাহার ও তুষারকে হলুদ দেওয়া শেষ করলো। ফারিয়া বেগম ও জাহানারা বেগম সবার জন্য খাবার এনে দিয়ে সব গোছগাছ করে ঘুমাতে গেলেন। তুষারের বাড়ির লোকদের জন্য বরাদ্দকৃত বাসায় পৌঁছিয়ে দেওয়া হলো। ইনায়াকে থাকার কথা ফারিয়া বেগম বলেছিলেন অবশ্য, কিন্তু সে তার অহংকার নিয়ে থাকবে না বলে জানিয়ে দিয়েছে। ছাদে সবাই আছে আজ। মাঝখানে একটি গিটার রাখা, তার পাশেই রয়েছে একটি বয়ম, তার মধ্যে রঙিন কাগজে লেখা ডেয়ার।
একটি টি টেবিলে কাঁচের বোতল রাখা, সবাই বসে গল্প করছে। এর মধ্যে আফরিন বলল, এবার খেলা শুরু করা যাক, রাত হয়ে যাচ্ছে তো। আফরিনের কথায় সমর্থন জানিয়ে নাহার বলল, হ্যাঁ হ্যাঁ শুরু করি, আমার ঘুম পাচ্ছে ভীষণ। সবাই নড়ে চড়ে উঠলো নাহারের কথায়। আয়ান নাহারকে বলে উঠলো, আচ্ছা আপুই, কিন্তু বোতল ঘুরাবে কে? তুই ঘুরা। আয়ান নাহারের কথা শুনে টি টেবিলে কাঁচের বোতলটাকে ঘুরালো। বোতল সুন্দর করে ঘুরতে থাকলো, সবার চোখ বোতলে। বোতল ধীরে ধীরে এসে থামলো ফারিসার দিকে। এবার আফরিন বলে উঠলো, ফারসু, তুই বয়ম থেকে একটা কাগজ বের কর, কাগজে যা লেখা থাকবে তা তুই পূরণ করবি। আফরিনের কথায় ফারিসা বয়ম থেকে একটা কাগজ বের করলো, তাতে লেখা, গিটার বাজিয়ে নিজের প্রিয় একজন মানুষের উদ্দেশ্য করে একটা গান গিয়ে শোনাতে হবে। ফারিসার মুখ কাঁপছে। সে আয়ানের দিকে একবার, নাহারের দিকে একবার তাকালো, আবার সবার দিকে তাকালো। নাহার তাকে আশ্বাস দিল। ফারিসা নিচে থাকা গিটার নিয়ে নিজের কলের মধ্যে নিয়ে নিল। তার ভীষণ অস্বস্তি বোধ হতে লাগলো, তাই জোরে জোরে নিঃশ্বাস নিল। সে ধীরে ধীরে গিটার বাজিয়ে গিয়ে উঠল, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা। ফারিসের হাত থেমে গেল। সে আর গাইতে চাইলেও পারছে না। চোখ মেলে সে সামনের দিকে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে গিটার নামিয়ে মুচকি হাসলো। সবাইকে বলল, এবার খেলা শুরু করো তোমরা। আয়ান আবার বোতল ঘোরালো। এবার বোতল থামলো নাহার ও তুষারের মাঝ বরাবর। আফরিন তাদেরকে বলল, হ্যাঁ হ্যাঁ দুলাভাই, এবার ডেয়ার আমি দিব আপনাদেরকে। আপনারা আমাদেরকে নেচে দেখাবেন, মানে কাপল ডান্স। সবাই হো হো করে হেসে উঠল। নাহার লজ্জায় মুখ লাল করে তাকালো তুষারের দিকে। তুষার ও নাহার একে অপরের দিকে তাকাচ্ছে। আফরিন তাদের তাড়া দিচ্ছে। তাদের অন্য কোনো উপায় না পেয়ে আফরিনের কথায় সম্মতি দিল। আবরার ছোট বক্সে মে আগার কাহু গান সেট করলো। তুষার ও নাহার স্টেজে উঠে গেল। ছাদে লাইট অফ করে দিল। ধীরে ধীরে নাহার ও তুষার একে অপরের দিকে এগোচ্ছে। হলুদ লাইটগুলো জ্বলে উঠছে ধীরে ধীরে। নাহার ও তুষার গানের তালে তালে নাচছে। সবাই তাদের নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে। আফরিন স্টেজের পাশে থাকা লাইটের আলোয় তার মুখ পড়ছে। কিছুক্ষণ পরে আয়ানের চোখ আফরিনের পানে গেল। তার হৃদয় থমকে গেল হলুদ শাড়ি পরিহিত এই রমণীকে দেখে। সে চোখ সরাতে চেয়েও যেন পারছে না কোনোভাবে। হঠাৎ আফরিনের মনে হলো কেউ তাকে দেখছে। সে সামনে তাকালো, কিন্তু কিছু দেখলো না। তাই সে আবার নাচের দিকে মন দিল। ফারিসা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। লাইটের মিটিমিটি আলোয় তার মুখ ঝলমল করছে। আবরার ফোনে কথা বলতে বলতে এই দিকেই আসছিল, কিন্তু ফারিসার এমন মায়াবী রূপ দেখে সে আর সামনে এগোতে পারল না। তার পা থেমে গেছে হলুদ শাড়ি এই মায়াবিনী মেয়েকে দেখে। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসার দিকে। ফারিসার এসবের খবরই নেই। সে সামনে তাকিয়ে নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে। আবরার ফারিসার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার শ্যামমোহিনী। এরই মধ্যে তুষার আর নাহারের নাচ শেষ হয়ে গেছে। নাহার এসে চেয়ারে বসে পড়ল। ক্লান্ত স্বরে বলল, খেলা এখানেই শেষ করা হোক, অনেক রাত হয়েছে, সবাই নিজ নিজ রুমে যাও, আমি ভীষণ ক্লান্ত। সবাই তার কথাই সমর্থন করলো। আসলেই রাত অনেক হয়েছে। সবাই সব কিছু গুছিয়ে নিয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। তুষারকে গেস্ট হাউসে রেখে আসতে হবে, তাই আয়ান ও আবরার তুষারের সাথে গেল, আর বাকিরা নিজ নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রাত 1:20। তুষারকে রেখে এসেছে আয়ান ও আবরার। তারা বাড়ি ফিরে দুজনে আয়ানের কক্ষে প্রবেশ করলো। আজ আবরার আয়ানের সাথে থাকবে। তারা ধীরে ধীরে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। কিছুক্ষণ পর আবরার আয়ানের উদ্দেশ্য করে বলে উঠল, আয়ান, ফারিসা জাহানারা আন্টিকে নতুন আম্মু বলে কেন? এটা কি তার আসল মা না? আবরারের কথায় আয়ান অবাক না হয়ে চুপচাপ বসে রইল। সে কথার উত্তর না দিয়ে আবরারকে পাল্টা প্রশ্ন করলো, তুই কি করে জানলি ফারিসা যে ছোটো কাকিকে নতুন আম্মু বলে? আসলে আজ সন্ধ্যায় ছাদে আসার সময় ফারিসা জাহানারা আন্টিকে কথা বলতে দেখেছিলাম। এক সময় আন্টিকে নতুন আম্মু বলে ওঠে, তুই ফোন দিচ্ছিলি তখন, তাই উপরে চলে আসি, কিন্তু এখন এটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসল কাহিনী কি বলতো? আয়ান উঠে জানালার পাশে গিয়ে উঠে দাঁড়ালো। বাতাসে পর্দা উঠছে ধীরে ধীরে। সে আবরারকে বলল, এদিকে আয়।
আবরার উঠে আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আয়ান কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠলো, ফারিসা যখন খুব ছোট ছিল তখন আদনান চাচ্চুর প্রথম স্ত্রী মানে ফারিসার মা ছোট মার গর্ভে ছিল আলবি। হঠাৎ করে কাকিমার ব্যথা শুরু হয়। ওই দিন বাহিরে প্রচুর ঝড় ছিল। বাবা চাচ্চুরা সবাই একটা গাড়ির ব্যবস্থা করতে পারছিল না। এদিকে ছোট মা ব্যথায় কাতরাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি পেলে কাকিমাকে হাসপাতালে নেওয়া হয়। তখন অনেক দেরি হয়ে গেছে। আমার কোলে ছিল ফারিসা। এই মেয়ে তখন বুঝতে পারেনি কিছু, গভীর ঘুমে ছিল। দেরি করাতে আলবিকে জন্ম দিতে গিয়ে মারা যান ছোট মা। আমার কোলে ফারিসাকে আদর করে বলে গিয়েছিলেন যেন আমি ওকে সবসময় সব কিছু থেকে রক্ষা করি। ছোট মা চলে যাওয়ার পর সবাই ভেঙে পড়ে। আশেপাশের এত কিছু চেঁচামেচিতে ফারিসা উঠে গিয়েছিল। আমরা তখন কেবিনে। ফারিসা আমার কোল থেকে নেমে আলবির কাছে গেল। আমাকে জিজ্ঞেস করলো, এই বাবুটা কাঁদছে কেন? কে হয় এই বাবু? আমি বলেছি, এটা তোমার ভাই হয়। সে আলবিকে কোলে নেওয়ার পর আলবির কান্না করা থেমে যায়। ফারিসা ধীরে ধীরে ছোট মার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক ডাকলো, কোনো সাড়া শব্দ না পেয়ে সে আদনান চাচুকে বলল, বাবাই, মা ঘুমাচ্ছে কেন? দেখো না, আমার ছোট ভাইকে কোলে নিবে না? বাবু কাঁদছে তো। আদনান চাচু ফারিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মনি, তোমার মা আল্লাহর কাছে চলে গিয়েছে, আর ফিরবে না। এই দেখো, তোমার ছোট পুতুল ভাইকে দিয়ে তোমার মা চলে গিয়েছে। আদনান চাচুর কথা শুনে ফারিসের হাসি মুখটা নিভে গিয়েছিল। সে আবার জিজ্ঞেস করলো, মা আর ফিরবে না বাবাই আমার কাছে? না মামুনি। এই বলে আদনান চাচু চলে গেল। ফারিসা তার যাওয়ার পানে তাকিয়ে থেকে আবার ছোট মার মাথার কাছে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। মা, তুমি আমার কাছ থেকে চলে গেলে কেন? আমি আর দুষ্টামি করবো না, প্রমিস। তুমি চলে এসো না। তুমি আমাকে আর ঘুম পাড়িয়ে দিবে না। ও মা, আসো না আমার কাছে। আচ্ছা, আসা লাগবে না। আমি বুঝেছি তুমি আমার উপর রাগ করে চলে গেছো আল্লাহর কাছে, তাই না? আমি আল্লাহর কাছে বলবো তোমাকে যেন কষ্ট না দেয়। ছোট মাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তাকে শেষ গোসল করানো হলো। জানো সাবরের, এই মেয়ে একটুও কাঁদেনি। যখন ছোট মাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ছোট মার বসে চিৎকার করে কেঁদে উঠেছিল। অনেক বুঝিয়ে তাকে রেখে আসা হলো। ফারিসা আগে এমন চুপচাপ ছিল না। ছোট মা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গিয়েছে। সে আজও মনে করে ছোট মা তার দুষ্টামির কারণে চলে গেছে। দিন শেষে ওকে একমাত্র আদনান চাচ্ছু না হয় আমি সামলাতে পারি। জাহানার আন্টি অনেক চেষ্টা করেছে ওর মায়ের হয়ে ওঠার, কিন্তু ফারিসা ওর মায়ের জায়গায় কাউকে বসাতে পারেনি। তাই নতুন আম্মু বলে। হ্যাঁ, আলবি জানে ওর মা জাহানার আন্টি। ওকে বলা হয়নি ওর আসল মাকে। ফারিসাই বলতে দেয়নি। আবরার কিছু বলতে পারলো না। আয়ানও কিছু না বলে ঘুমাতে গেল। আবরারকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঘুমাতে আয়। আবরার নিঃশব্দে আয়নের কাছে গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল। এভাবে শেষ হলো এক রাত, যেখান থেকে শুরু হলো এক অজানা প্রণয়ের গল্প, যার সাক্ষী হয়ে থাকবে আজকের এই খোলা আকাশ। সকালটা যেন আজ অন্যরকম। আকাশের রোদটা নরম নরম, সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিপাশের অন্ধকারকে দূর করছে। চারিদিকে কেমন এক ব্যস্ততার ঘ্রাণ। কারণ আজ নাহারের বিয়ে। বিয়ে মানে বাড়ির প্রতিটি কোণায় সজীবতার ছোঁয়া, হাসির শব্দ, খুঁটিনাটি ব্যস্ততা আর সেই বিশেষ উচ্ছ্বাস। একটি বিয়ে বাড়ি মানে ভীষণ ব্যস্ততা। বাড়ির বউরা রান্নাঘরে সকলের জন্য সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। ফাইয়া বেগমের মা সোফায় বসে পান চিবোতে চিবোতে এক চোখে টিভি দেখছে আর মাঝে মাঝে গম্ভীর মুখে কোনো মন্তব্য করছেন। তার পাশে বসে আছে বাড়ির সবচেয়ে দুষ্টু সদস্য আলবি। তার হাতে আয়নের দেওয়া ট্যাপটি, না হলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে ফেলত সে। বাড়ির বাকিরা সবাই ঘুমে বিভোর। কাল রাত জেগে থাকায় সকালে এখনও কেউ ওঠেনি। আদনান জাহান ও সাইফুল জাহান কী বিষয়ে কথা বলতে বলতে নিচে নেমে এসেছেন। তাদের কথা চলমান। আরিফ জাহান ও উজানের বাবা কিছুক্ষণ পরে এসে তাদের সাথে যোগ দিলেন। এর মধ্যে ফারিয়া বেগম ও শারমিন বেগম সকালে নাস্তা টেবিলে এক এক করে সাজিয়ে দিচ্ছেন। ফারিয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন, ভাইজান সকালের নাস্তা করে নিন। আদনান জাহান আরিফ জাহানের উদ্দেশ্য করে বললেন, ভাইজান সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা তো ওইদিকে ব্যস্ত থাকবো, তাই আয়ানকে বলেছি যেন ওইদিকে সামলায়। আর তাছাড়া সে এই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে সবাই কিছুটা নীরব হয়ে গেল। উজানের বাবা বললেন, দুলাভাই, আদনান ভাই তো ঠিকই বলেছে, বাড়ির বড় ছেলে সে, তাকে তো দায়িত্ব নিতে হবে। আরিফ জাহান ধীর স্বরে প্রতিউত্তর করলেন, সে যদি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারে তাহলে তা আমি মানা করব না, বাকিটা তার উপর নির্ভর করছে। সবাই খাবার খাচ্ছেন আর টুকটাক বিয়ে নিয়ে কথা বলছেন। এর মধ্যে আরিফ জাহান বলেন, বাড়ির ছোটরা কোথায় ফারিয়া?
মনে হয় ঘুমাচ্ছে, কাল তো অনেক রাত পর্যন্ত জেগেছিল তারা। এর মধ্যে উজান এসে বসলো টেবিলে। ফারিয়া বেগম ভাইয়ের ছেলেকে খাবার বেড়ে দিচ্ছেন আর আলবিকে বললেন, আলবি বাবা উপরে যেয়ে সবাইকে ডেকে নিয়ে এসো। আলবি তার বড় মার কথা শুনে উপরে চলে গেল সবাইকে ডাকতে। যেহেতু সে গেছে তাহলে আর কেউ ঘুমাতে পারবে না নিশ্চিত। আলবি সবার দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে টোকা দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত কেউ দরজা খুলবে। আলবিটাকে সবাই উঠে পড়লো। সে সবাইকে বলল যেন নিচে চলে যায় তাড়াতাড়ি। আলবি নিচে নেমে আসলো। জাহানারা বেগম তার খাবার আগে থেকেই প্লেটে তৈরি করে রেখেছেন। আলবির সাথে সে এখন খাবারের প্লেটটি নিয়ে আলবিকে নিয়ে সোফায় বসলেন। এই ছেলেকে যতক্ষণ না খাওয়ানো হবে ততক্ষণ সে খাবে না। প্রায় 10-15 মিনিট পর ধীরে ধীরে এক একজন করে নিচে নেমে এলো সবাই খাবার টেবিলে। উজান সোফায় বসে অপেক্ষা করছে আয়ান ও আবরারের জন্য। তাদের দায়িত্ব সব দেখে শুনে রাখা। ফারিসা একটু পরে নেমে এসে টেবিলে বসলো। আবরার তাকে খেয়াল করলো, এক পলক তাকে দেখলো, এরপর খাওয়ায় মনোযোগ দিল। ফারিসা সোফায় বসে থাকা আলবি ও জাহানারা বেগমের দিকে তাকালো। এর পরে খাবার খেতে শুরু করলো। সবাই খাচ্ছে আর গল্প করছে। এর মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা উঠতে নাহার বলে উঠল, শোন তোরা আমার কথা মন দিয়ে। আফরিন একটু অভিনয় সুরে বলল, বলে ফেলেন তুষার ভাইয়ের বউ, আপনার কথা এই আমি কান দিয়ে শুনছি। নাহার আফরিনের পিঠে কিল বসিয়ে দিল। এরপর একটা কাশি দিয়ে গম্ভীর মুখে বলে উঠল, শোন আমি তো আজকে আমার জামাই বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাব। তোরা কি করবি? আমাকে তোরা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে খুঁজবি, বুঝলি? নাহারের এমন কথায় সবাই হু হু করে হেসে উঠল। আবরার হেসে হেসে নাহারকে বলল, আপু অজ্ঞান হয়ে তো খুঁজে যায় না। আবারও সবাই হাসতে লাগলো। এর মধ্যেই রয়েছে আফরিন বলল, ইস আপুই, তোমাকে কে আবার খুঁজবে? তুমি চলে গেলে এই বাড়ি আমার। হ্যাঁ হি হি, তোমার পরে ফার্সিকেও একটা ব্যাটার সাথে বিয়ে করে দিব। আহা শান্তি আর শান্তি, পরে এ রাজ্য শুধু আমার থাকবে। আবরার রুটি মুখের মধ্যে নিয়েছিল, এমন কথা শুনে ওর গলায় আটকে গেছে। আবরার কাশছে আর চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে। ফারিসা তার অপর পাশে বসায় সে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পানি খান, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবরার ফারিসার থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। আয়ান আর নাহার এবার আফরিনের দিকে তাকালো। আফরিন তাদের দিকে তাকিয়ে মেকি হাসি দিল। ওর কাণ্ড দেখে ওরাও হেসে দিল। অনামিকা হুট করে আফরিনের পানে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে তুই এই বাসে থাকবে কেন? তোকেও তো বিয়ে করে ওদের মতো শ্বশুর বাড়িতে যেতে হবে। যাবো না আমি, এই বাসায় থাকবো, তোমাদেরকে পাঠিয়ে দিয়ে আমি বিয়ে করব না। সবাই আবার হাসতে লাগলো, কিন্তু আয়ান চুপচাপ গম্ভীরভাবে বসে রইল। ফারিয়া বেগম এবার এদের কাছে এসে বলল, এই তোদের খাওয়া এখনো শেষ হয়নি? খেতে বসে এত কিসের কথা? একটু পরে লোকজন আসা শুরু করবে, দ্রুত খেয়ে ওঠ, পার্লার থেকে মেয়েরা এসে পড়বে। ফারিয়া বেগমের ধমক খেয়ে চুপ করে সবাই খেয়ে উঠল। ছেলেরা বাইরে চলে গেল, মেয়েরা সব এখন ওপরে যাবে। সবাই নাহারের রুমে আড্ডা দিচ্ছে। আর কিছুক্ষণ পরে পার্লারের মেয়েরা চলে আসবে বধূ সাজাতে। সবাই যখন আড্ডায় মশগুল তখন নাহারের ফোন মেসেজের শব্দে কেঁপে উঠল। নাহার ফোন হাতে নিয়ে লক খুলে দেখলো চৌধুরী সাহেব সেন্ট অ্যান্ড মেসেজ। নাহার ক্লিক করে তুষারের আইডিতে চলে গেল। আইডির পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে, মানে সে অনলাইন আছে। সে ইনবক্সে গিয়ে দেখলো, আর কয়েক ঘন্টার অপেক্ষা মাই সানফ্লাওয়ার, আর কিছুক্ষণ বাদে তোমাকে আমি আমার বউ করে আমার কাছে নিয়ে যাব। আমি আমার করার প্রতিশ্রুতি ভাঙিনি। আমাদের সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত আমি তোমার ছিলাম, আছি আর থাকবো ইনশাআল্লাহ। তোমাকে আমি আমার নামে হালাল করে প্রমাণ করে দিব যে আমি শুধু আমার সানফ্লাওয়ারের। তুমি ব্যতীত অন্য নারী আমার জন্য এখন বিষাক্ত। নাহারের চোখ ভিজে গেল। এতদিনের স্বপ্ন, এতদিনের অপেক্ষা, এতদিনের ভয়, আজ সব কিছু মিলিয়ে যেন সত্যি হয়ে যাচ্ছে। নাহার কি বলবে বুঝে উঠতে পারছে না। তার পূর্ণতার তুষারকে নিজের করে পাওয়া তার কাছে যেন অবিশ্বাস্য লাগছে। তার হৃদয়ে খুশির ঢেউ বয়ে যাচ্ছে। খুশিতে দু চোখ চকচক করে উঠলো তার। সে মেসেজ লিখতে সেন্ড করলো, আমাদের এই পূর্ণতা, আমার আমার বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি তোমার হব, হালালভাবে তোমার নামে হব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুষার, আর সারা জীবন বাসব। আমার জীবনে তুমি আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় উপহার। আমি তোমার ছিলাম আর তোমারই থাকবো ইনশাআল্লাহ। তুষার তৎক্ষণাৎ নাহারের মেসেজ পেয়ে উত্তর দিল, আমিও ভীষণ ভালোবাসি তোমায়। আমি আমার সানফ্লাওয়ারকে ভালোবাসি। আর কিছুক্ষণ এর পরেই আমাদের মধ্যে আর এই দূরত্বের দেওয়াল থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো তোমার। তারা আর কিছুক্ষণ কথা বলে দুজন দুজনের থেকে বিদায় নিল। তাদের দুজনের পূর্ণতা দেখে যেন আকাশও হেসে খেলে বেড়াচ্ছে। ফারিয়া বেগম এসে সবাইকে বললেন একজন একজন করে ফ্রেশ হয়ে নিতে। নাহার জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত শান্তির হাসি বয়ে যাচ্ছে।
ফারিয়া বেগমের বলে যাওয়া কথার কিছুক্ষণের মধ্যে পার্লারের মেয়েরা এসে পড়েছে। শারমিন বেগম মেয়েদেরকে উপরে নাহারের ঘরে নিয়ে গেলেন। ফারিয়া বেগম সব গুছিয়ে দিয়ে নিচে নেমে এলেন। তার কি কম কাজ? এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা, সবাই তার সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। নাহারকে তৈরি করা হবে, তাই সবাই সবার রুমে গিয়ে নিজের মতন করে তৈরি হবে, আর মেকআপ মেয়েদেরকে দিয়ে করাবে। আফরিন সবে মাত্র ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। চুলের পানি মুছতে মুছতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারি থেকে মেরুন রঙের কাঞ্চিপুর শাড়ি বের করে আনলো। তার সাথে যাবতীয় যা যা লাগবে তা সে সুন্দর করে গুছিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। শাড়ির এক সাইড গায়ের সাথে রেখে দেখলো কেমন লাগছে। তারপর সে শাড়ি পরা শুরু করলো। ফারিসের রুমের বারান্দায় বসে বসে আকাশের পানে তাকিয়ে আছে। তার মুখে ক্লান্তি, চোখে খানিকটা হতাশা, নিজের অক্ষমতা যেন বুকের ভেতর ভার হয়ে বসে আছে। আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, মা, তোমার মেয়ে সত্যিই ব্যর্থ। দেখো, কোনো কাজ পারি না আমি। সবাই শাড়ি পরতে পারে, কিন্তু আমি দীর্ঘ 20 মিনিট ধরে চেষ্টা করছি, তাও পারছি না। গতকাল তো মেজো আপুই পরিয়ে দিয়েছে, আজ কে দিবে? বারান্দায় বসে থেকে রুমে চলে আসলো সে। বিছানার দিকে তাকিয়ে থাকলো। কি করবে সে? এর মধ্যে সে সময়ে ফারিসার রুমের সামনে দিয়ে যাচ্ছিল জাহানারা বেগম। তার চোখ পড়ল ফারিসার দিকে। সে রুমের বাইরে থেকেই এক নজরে সব দেখে যা বুঝে গেল। সে দ্রুত পায়ে ফারিসার রুমে প্রবেশ করে দরজা আটকিয়ে দিল। দরজা আটকানোর শব্দ শুনতে পেয়ে ফারিসা তাকালো। জাহানারা বেগমকে এই রুমে দেখতে পেয়ে একটু অবাক হলো। জাহানারা বেগম তার দিকে তাকিয়ে বলে উঠলেন, আম্মু, তুমি কি শাড়ি পরতে পারছো না? আমি কি তোমাকে সাহায্য করবো, মা? ফারিসা ঢোক গিলল, অনেক কষ্টে বলে উঠল, হ্যাঁ নতুন আম্মু, আমাকে একটু শাড়ি পরে দিবেন? ফারিসার মুখে এই প্রথম আবদারের কথা শুনে জাহানারা বেগমের চোখ খুশিতে চোখ চোখ করে উঠল। সে বলল, কেন দিব না মা? আম্মুরাই তো মেয়েদেরকে শাড়ি পরিয়ে দেয়, আসো আমি পরিয়ে দিচ্ছি। এরপর তিনি ফারিসাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। ফারিসের কেন যেন জাহানারা বেগম থেকে মামা গন্ধ পেলেন। শাড়ি পরানো শেষ হলে জাহানারা বেগম যেই চলে যাবে তখন ফারিসা তার হাত ধরল। জাহানারা বেগম তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু বলতে চাও মা? ফারিসা অনেকক্ষণ চুপ করে থাকলো। সে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি কি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি নতুন আম্মু? ফারিসার এহেন কথায় জাহানারা বেগম একটু থমকালো। সে নিজেকে শান্ত করে ফারিসার গালে হাত দিয়ে বললেন, ধরবে না কেন? অবশ্যই ধরবে। জাহানারা বেগম আগেই ফারিসাকে জড়িয়ে ধরল। ফারিসা মায়ের মতন আদর পেয়ে ভেঙে পড়ল। তার চোখ বেয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ছে। সে জাহানারা বেগমকে খুব শক্ত করে ধরল। কিছুক্ষণ পর জাহানারা বেগম ফারিসাকে সামনে এনে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দেখো মেয়ের কাণ্ড, এভাবে কেউ কাঁদে? আমি তো আছি আম্মু। ধন্যবাদ নতুন আম্মু। জাহানারা বেগম আর কিছু বলতে পারল না। এর মধ্যে আদনান জাহানের ডাক শোনা গেল, তাই সে ফারিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে মেয়েরা সবাই তৈরি হয়ে নাহারের রুমে চলে গেল। আফরিন নাহারের রুমে প্রবেশ করে একদম থ হয়ে গেল। নাহারকে অনেক সুন্দর লাগছে, মেরুন লেহেঙ্গা, দোপাট্টা দেওয়া, মুখে নতুন বইয়ের লাজু কথা, হাতের মেহেন্দি লাল হয়ে উঠেছে। নাহারকে আজকে সত্যিই বউ লাগছে। আফরিন নাহারের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আপুই, মনে আছে আগে আমরা ছাদে গামছা দিয়ে শাড়ি বানিয়ে বর খেলতাম? আর আজকে দেখো, তুমি সত্যিই বইয়ের মতন লাগছো। তোমাকে যে কি সুন্দর লাগছে না আপুই, বলে বোঝাতে পারবো না। ফারিসা হুট করে নাহারের সামনে বসে গালে দুহাত দিয়ে বলে উঠল, বড় আপুই, আসলেই তো তোমাকে সুন্দর লাগছে। তুষার ভাইয়া এক নজর দেখে হার্ট ফিল করবে। ফারিসের মুখে এহেন কথা শুনে সবাই প্রথমে অবাক হলেও তারপর সবাই হু হু করে হেসে উঠল। নাহার তো লজ্জাই শেষ। আফরিন আবার দুষ্টামি ছলে বলে উঠল, শুন, হার্ট ফেল নি, দেখবি আজ তুষার ভাইয়া আপুরির থেকে চোখ ফেরাতেই পারবে না, মিলিয়ে নিও কথা। নাহারের বোনদের কথায় ভীষণ লজ্জা পেল। তাকে লজ্জা পেতে দেখে অনামিকা বলে উঠল, ওরে আমার লজ্জাবতী কন্যা, আপনাকে আর লজ্জা পেতে হবে না। আপনাকে দেখে ভাইয়া কি করে আমরা দেখে নেব। ওদের কথোপকথনের মধ্যে সেখানে ফারিয়া বেগম, জাহানারা বেগম, শারমিন বেগম, উজানের মা রুমে প্রবেশ করলো। ফারিয়া বেগম মেয়েকে বউ সাজে দেখে তার চোখ পানিতে টলমল করছে। সে নাহারের গালে হাত দিয়ে বলে উঠল, আমার মেয়েটাকে সেদিন আমি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি, আর আজ আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে দেখছো আপা? তোকে খুব সুন্দর লাগছে মা। শারমিন বেগম ফারিয়া বেগমের কাঁধে হাত রেখে বললেন, কেঁদো না আপা, দোয়া করো আমাদের মেয়ে যেন সবসময় সুখী হয়। এদের কথোপকথনের মাঝে নিচ থেকে আরিফ জাহানের ডাক শোনা গেল। সবাই এখন এক এক করে নাহারকে নিয়ে নিচে নেমে এলো। আফরিন শাড়ির কুচি ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসতে লাগলো। আয়ান এতক্ষণ ফোনে মগ্ন ছিল। হঠাৎ করে তার চোখ পড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকা আফরিনের দিকে। মেরুন শাড়ি তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে।
জানালার একপাশ থেকে সূর্যের আলো তার উপরে পড়াতে আরও সুন্দর লাগছে দেখতে। আয়ান এক টেনে তাকে বিড়বিড় করে বলে উঠল, সানলাইট, তোকে এত সুন্দর লাগছে কেন বলতো? তুই আমার সানলাইট, একান্তই আমার। এর মধ্যে আরিফ জাহান সবাইকে ডেকে বললেন, কে কিভাবে যাবে? এর মধ্যে আয়ান সোফায় থেকে বলে উঠল, বউ যাওয়ার গাড়িতেই আপুর সাথে আপনি আর চাচুরা যাবেন নানুমণিকে সাথে নিয়ে, আর বাকিরা আরেকটা গাড়িতে যাবে। আমি, আপনার উজান, অনামিকা, আলো, ফারিসা বাইকে যাব। এর মধ্যে আলবি নিচে নেমে এলো। সবাইকে এক নজর দেখে আয়নের কাছে গিয়ে বলল, ভাইয়া আমিও বিয়ে করব, আমাকে বিয়ে করিয়ে দাও। জাহানারা বেগম আলবিকে রাগান্বিত কণ্ঠে বললেন, আলবি চুপ করো, আসো আমার সাথে। আরিফ জাহান বলে উঠলেন, আচ্ছা চলো, সবাই দেরি হয়ে যাচ্ছে। সবাই এক এক করে গাড়িতে উঠে বসলো। আয়ানের পরিকল্পনা অনুযায়ী সবাই গাড়িতে উঠে পড়লো। দুটো গাড়ি কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে গেল। আবরার এতক্ষণ ফারিসাকে দেখতে পায়নি। আফরিনের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, পরনে নীল রঙের শাড়ি। ওর উজ্জ্বল শ্যামলা শরীরে এই রংটা যেন ভীষণভাবে ফুটে উঠেছে। আবরার কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিল, নিজে মনে মনে বলে উঠল, শ্যামমোহিনী, তোমাকে যদি বলতে পারতাম তোমাকে যে নীল শাড়িতে দেখে খুন হয়েছি আমি। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার হৃদয়ে নীলপরি। এখন পালা কে কার বাইকে উঠবে। আবরার আয়ানের সামনে দাঁড়িয়ে আয়নের কানে কানে বলল, ভাই তুই তোর আলোকে নে, এটাই সুযোগ দুজনে একসাথে বাইক রাইড দেওয়ার। তাহলে ফারিসা কার সাথে যাবে? আরে প্যারা নাই ভাই, আমি আছি না, আমি নিব তোর বোনকে। আয়ান আবরারের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার মেয়েকে হাসি দিয়ে বলল, আরে আমি তো তোকে সুযোগ করে দিলাম, আমার দিকে অমন বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? আচ্ছা কিন্তু বাইক ধীরে চালাবি, ও হাই স্পিড বাইক চালানো ভয় পাই। আচ্ছা ঠিক আছে। আবরার নিচে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে তোকে বলতে হবে না, আমার শ্যামমোহিনীকে আমি দেখে রাখতে পারবো। আয়ান সবার উদ্দেশ্যে বলল, বুঝেন তুই অনামিকাকে নিয়ে যাবি, আবরার তুই ফারিসাকে নিয়ে যা, আর আলো তুই আমার সাথে আয়। ওজান অনামিকাকে নিয়ে চলে গেল, আয়ানও আফরিনকে নিয়ে চলে গেল, আর এদিকে আবরার তাকে তার বাইকে বসে আছে। ফারিসাকে বসতে না দেখে বলে উঠল, কিরে আয়ানের আদরের বোন, আপনি উঠছেন না কেন? নাকি কোলে তুলে আনতে হবে? আবরার ফারিসার দিকে তাকিয়ে আছে। আবরারের এহেন কথাই ফারিসা আবরারের দিকে তাকিয়ে বলল, আমাকে কোলে উঠাতে হবে না, আমি নিজেই পারবো, সরুন। যা বাবা, আপনি দেখি ঝগড়াও করতে পারেন। আচ্ছা তা উঠুন দেখি উঠতে পারেন কিনা। ফারিসা ধীর পায়ে বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতে তো শাড়ি সামলাতে তার হিমশিম খেতে হচ্ছে, এখন বাইকে উঠবে? আবরার ফারিসার মুখ দেখে মুচকি হাসলো। সে ফারিসার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি আমার হাত ধরে উঠে বসো। ফারিসা এক পলক আবরারের দিকে তাকালো, পরে তার বাড়িয়ে দেওয়া হাত ধরে বাইকে উঠে পড়লো। আবরার একবার পিছনে তাকিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। যে ফারিসার শাড়ির আঁচল এনে তার কোলে রেখে বলল, মনে তো হচ্ছে শাড়ি সামলাতে পারো না, তাহলে পড়েছো কেন? শুনো মেয়ে, শাড়ির আঁচল ধরে রেখো কেমন, আর আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে তো। ফারিসা আবরারের কথা মতো তার কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে বসলো। আবরার বাইকের সামনের গ্লাসে ফারিসাকে একবার দেখলো, পরে একটা হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আয়ান মাঝ রাস্তায় বাইক থামিয়ে দিল। হঠাৎ ব্রেক করে আফরিন আয়ানের গায়ে হুমড়িয়ে পড়ল। আয়ান আফরিনকে বলল, আলো বাইক থেকে নাম। কেন ভাইয়া, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? দাদা নামতে বলেছি, নাম। ধমকে আফরিন চুপচাপ নেমে গেল। আয়ান দেখলো এই নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান ফের বলে উঠল, আমার দিকে তাকালো। আফরিন আয়ানের দিকে তাকালো, সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নের পানে। আয়ান আফরিনকে বলল, তুই শাড়ি পরেছিস কেন? কেন ভাইয়া, হঠাৎ এই প্রশ্ন? আমাকে কি খারাপ লাগছে? লাগছেই তো, পেতনির মতন লাগছে তোকে। আর তোকে শাড়ি পরতে কে বলেছে? সবাই শাড়ি পরছে দেখে আমিও শাড়ি পরেছি। সবাই পরলে কি তোকেও পরতে হবে? আফরিন চুপ করে দাঁড়িয়ে আছে। আয়ান আফরিনকে দেখলো, এরপরে বলল, আচ্ছা বস, এখন আর যেন শাড়ি পরতে না দেখি আমি। আফরিন আর কি বলবে, তার মন খারাপ হয়ে গেল। তাকে কি সত্যিই শাড়িতে পেতনির মতো লাগে? সে আর কথা না বললে চুপচাপ আয়নের পিছনে বসে পড়ল। আয়ান সামনে তাকিয়ে বলল, ধরে বস গাধি, পড়ে যাবি না হলে। আফরিন আয়ানকে ধরে বসলো। আয়ান বাইক স্পিড বাড়িয়ে ছুটে চলল। তার মুখে এখনো রহস্যময় হাসি লেগে আছে, যেন রাগের আড়ালে এক গভীর কিছু লুকিয়ে আছে।